ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা জানবো গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার কি। তো সেইটি জানার পূর্বে আমি আগের ভিডিও তোমাদের দেখে নিতে বলবো, যেখানে আমি বিক্রিয়া হার সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আলোচনার ক্ষেত্রে আমি একটি কোশ্চেন প্রথমে তোমাদেরকে বলবো এটা সলভ করার জন্য, তারপর আমি আজকের টপিক যে গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার কি সেটা আমরা শুরু করব। তো এটা আমি প্রথমে মুছে দিচ্ছি। তো প্রথমে আমরা একটা কোশ্চেন নিব, যে এটা আগের দিন করানো হয়েও থাকতে পারে, আমি সেটা যাচ্ছি না। 4NH3 প্লাস 5O2 ইকুয়াল টু 4NO প্লাস 6H2O, সবই গ্যাসে স্টেটে আছে। তো হোয়াট ইজ দ্য রিয়াকশন রেট of the following reaction? তো এটা উত্তর কি হবে তোমরা আমাকে বলো, পজ করে এটা ট্রাই করো। প্রথমে আমি বারবার বলবো যে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখবে। তো আশা করি পজ করে তোমরা ট্রাই করবে। তো আমি করে দিচ্ছি। তো রেট অফ রিয়াকশনকে আমরা যদি আর দিয়ে লিখি, আর ইকুয়াল টু কী হবে, আমি বলছিলাম যে যে সহগগুলো আছে, অর্থাৎ এই 4, 5, 4, 6 এরকম যে সহগগুলো থাকে, সেই স্টয়চিওমেট্রিক সহগ দিয়ে ভাগ করলেই আর মেন বিক্রিয়া হারের যে সংজ্ঞা অনুযায়ী আমরা যে পেয়েছিলাম, অর্থাৎ গাঢ়ত্ব পরিবর্তন বাই উক্ত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, সেটা লিখলেই বিক্রিয়া হার বোঝানো হয়। তো এর ক্ষেত্রে বিক্রিয়া হার কি হবে, 1/4 কনসেন্ট্রেশন অফ NH3, এটা পরিবর্তন, গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। এটা কি, এটা রিয়াক্টেন্ট, অর্থাৎ এটি মাইনাস হবে কারণ এর গাঢ়ত্ব হ্রাস পায় সময় সাপেক্ষে। এবং এটাও কি হবে, 1/5 O2 বাই ডেল্টা টি, এটাও মাইনাস হবে কারণ রিয়াক্টেন্ট, গাঢ়ত্ব হ্রাস। এটা তোমরা নিজে নিজে বলো, 1/4 হ্যাঁ NO ডেল্টা টি, তারপর 1/6 H2O বাই ডেল্টা টি। এখন তোমরা বলতে পারো যে H2O, তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে H2O লিটারে যখন থাকবে তখন ওটাকে আমরা লিখতে পারি না লিখতে পারি, কিন্তু এখানে সবই দেখো গ্যাসীয় স্টেটে আছে, তো এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু গ্যাস, এটা যদি লিটারে থাকতো তখন এটা কিন্তু না লিখলেও চলতো। তো এরকমই একটি কোশ্চেন নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব গড় বিক্রিয়া হার কি। তো দেখো তোমরা, তো হেডিং করি গড় বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার কাকে বলে? তো বন্ধুরা, গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হার, এই বিক্রিয়া হার দুটোর মধ্যে খুব সামান্য পার্থক্য আছে, যেটা আমি এখন বলবো না, তোমরা বুঝলে নিজেই বলতে পারবে। তো দেখো, গড় বিক্রিয়া হার কি, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে হবে, অর্থাৎ স্পেসিফাইড ইন্টারভাল অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো একটি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই উক্ত সময়ের ব্যবধানের অনুপাতকে ওই সময়ের ব্যবধানে বিক্রিয়াটি গড় বিক্রিয়া হার বলে। ঠিক আছে, কি বলছে যে স্পেসিফাইড ইন্টারভাল অফ টাইমে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে
বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই উক্ত সময়ের ব্যবধানের অনুপাত, অর্থাৎ যে গাঢ়ত্বের পরিবর্তন যদি ডেল্টা সামথিং ধরলাম কিছু, এটা ডেল্টা পি হয়, বাই যদি আমরা গাঢ়ত্বের সময়ের ব্যবধানকে টি ধরি, তাকে আমরা বলবো বিক্রিয়া হার, এটাকে বলে গড় বিক্রিয়া হার। ঠিক আছে, এটা বলা হচ্ছে সংজ্ঞাতে। এখন আমরা এটার ব্যাখ্যা অর্থাৎ এর ব্যাপারে বিস্তারিত জানি যদি, তাহলে দেখো কি হবে। তো আমি প্রথমে একটি সাধারণ বিক্রিয়া ধরলাম, যে একটি বিক্রিয়া কথার কথা আর থেকে পি হয়েছে। ঠিক আছে, আর থেকে পি হয়েছে। এখন আর কি এখানে রিঅ্যাক্টেন্ট, আর কেন দেওয়া হয়েছে আমি রিঅ্যাক্টেন্ট হিসাবে ধরলাম, আর পি হলো কি প্রোডাক্ট অর্থাৎ বিক্রিয়া জাত পদার্থ। ঠিক আছে, প্রোডাক্ট। এখন কি হবে, যখন ভালো করে বুঝবে ব্যাপারটা, যখন সময় 0 ছিল অর্থাৎ সময় ছিল 0, তখন রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব ছিল কিন্তু প্রোডাক্টের কোনো গাঢ়ত্ব ছিল না। ঠিক আছে, এখন নির্দিষ্ট সময়ের ব্যবধান অর্থাৎ কি সময় যখন চেঞ্জ হবে, তখন আমরা কি জানি যে রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব হ্রাস পাবে এবং প্রোডাক্টের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি যে, ধরি যে প্রথমে সময় ছিল কি T1, আমি বিস্তারিত লিখবো না, তোমরা বইও দেখতে পারবে, কিন্তু বোঝানোর জন্য আমি সংক্ষেপে বলছি। তো প্রথমে সময় যদি T1 হয় এবং পরের সময় যদি T2 হয়, অর্থাৎ সময় বৃদ্ধি পেল, তাহলে এখানে যদি T2 গ্রেটার দেন T1 হয়, সময় বৃদ্ধি পেল। ঠিক আছে, এবং সেই সময়ের সাপেক্ষে যদি আমরা রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব এক্ষেত্রে লিখি, এইভাবে লিখি, গাঢ়ত্ব R1 এবং T2 সময়ে, এটা T1 সময়ে গাঢ়ত্ব, এবং T2 সময়ে গাঢ়ত্ব কি হবে, যদি R2 লিখি, কি লিখবো R2। ঠিক আছে, R2 লিখি, এবং প্রোডাক্টের গাঢ়ত্ব T1 সময়ে যদি P1 এবং T2 সময়ে এর গাঢ়ত্ব P2 হয়, তাহলে আমরা সাধারণত কি জানবো যে সময়ের ব্যবধানে কি হবে, এটা হ্রাস এটা বৃদ্ধি। এখন এই T2 মাইনাস T1 যেটা নির্দিষ্ট সময়ের ব্যবধানকে আমরা ডেল্টা টি ধরে নিলাম, যেটা আমি একটু আগেও বললাম যে ডেল্টা টি সময়ের পার্থক্য বা ব্যবধানকে ধরা হয়েছে। এখন এই ডেল্টা টি পরিবর্তনে এই রিঅ্যাক্টেন্ট অর্থাৎ আর বললাম, এখানে আর এর যে পরিবর্তন হলো, কি হলো, আর এর কিন্তু এক্ষেত্রে পরিবর্তন তোমরা নিজেই বলবে যে এখানে R2 মাইনাস R1 হবে নাকি R1 মাইনাস R2 হবে। এখন দেখো, যদি তোমরা R1 মাইনাস R2 লেখো তাহলে কিন্তু মানটা পজিটিভ আছে, কিন্তু R2 মাইনাস R1 এক্ষেত্রে R2 মাইনাস R1ই লিখলাম, যেহেতু পরে আমি মাইনাস করব, যেহেতু ব্যাপারটা এরকম যে R1 কিন্তু গ্রেটার দেন R2। ঠিক আছে, তো এক্ষেত্রে যে ডেল্টা আর ধরলাম গাঢ়ত্বের পরিবর্তন, ঠিক আছে, এই ডেল্টা আর কিন্তু হবে নেগেটিভ হবে, কারণ R1 গ্রেটার দেন R2। এতটুকু ক্লিয়ার? এখন T1 আর T2 সময়ের মধ্যে এখন গড় বিক্রিয়া হার তাহলে কিভাবে বার করব, তো গড় বিক্রিয়া হার লিখি, একইভাবে প্রোডাক্টের ক্ষেত্রে যদি গাঢ়ত্বের পরিবর্তনটা P2 মাইনাস P1 হয়, তাহলে যদি এটা গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে আমরা ওটাকে ডেল পি যদি লিখি,
এটা কিন্তু পজিটিভ হবে, কারণ আর P2 হলো বড় এবং P1 হলো ছোট, সেক্ষেত্রে এটা পজিটিভ হবে। ঠিক আছে, তো গড় বিক্রিয়া হারের সংজ্ঞা অনুযায়ী কি, যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বা উক্ত সময়ের ব্যবধানের অনুপাত। তাহলে এটাকে কি লেখা যায়, এটা যদি আর দিয়ে এরকম করে লিখলাম, আর অ্যাভারেজ, ঠিক আছে, তাহলে লেখা যায়, এটা দেখো, তাহলে লেখা যায় না, এটা যেহেতু নেগেটিভ, তাহলে ডেল্টা আর বাই ডেল্টা টি, যেটা নেগেটিভ আসবে, ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা প্রোডাক্ট এবং রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রে সমান হবে বিক্রিয়া হার। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন আমি একটা গ্রাফ প্লট করে তোমাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এই গ্রাফটা আমি আগেও বলেছি, কিন্তু আরেকবার বলবো, এক্ষেত্রে তোমরা যদি এখানে বুঝে যাও ব্যাপারটা, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো আমি একটি গ্রাফ প্লট করলাম। এই গ্রাফগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, যে এমসিকিউ তো দিয়ে দিত, বললো যে কোনটা বিক্রিয়াজাত পদার্থের কোনটা বিক্রিয় পদার্থের গ্রাফ। ঠিক আছে, তো এখানে আমি বরাবর প্লট করলাম, এই বরাবর গাঢ়ত্ব, এই বরাবর সময়, এই বরাবর টি, এই বরাবর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। ঠিক আছে, এখন এটা কি জিরো ধরলাম, অর্থাৎ এখানে টি জিরো। টি জিরোতে রিঅ্যাক্টেন্টের তো একটা গাঢ়ত্ব থাকবে, তো আমি ধরলাম এখানে রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব আছে। ঠিক আছে, রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব। আর এটা কি, প্রোডাক্টের গাঢ়ত্ব জিরো, কারণ প্রোডাক্ট তো তৈরি হয়নি। এখন কি হলো, T1 সময়ে, ঠিক আছে, T1 সময়ে এর গাঢ়ত্ব কিছুটা কমলো। এটা কি হলো, গাঢ়ত্ব কমলো। T1 সময়ে গাঢ়ত্ব কমে এখানে আসলো, যেটা আমরা বললাম R1। দেখো, আমরা ধরেছিলাম কিন্তু রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রে প্রথমে কিন্তু R1 ছিল গাঢ়ত্বটা। ঠিক আছে, আর এক্ষেত্রে এটা কিন্তু জিরো ও না, এটা জিরো। তো এক্ষেত্রে T1 সময়ে প্রোডাক্টের গাঢ়ত্ব বেড়ে হলো কি, এখানে ছিল প্রোডাক্টের গাঢ়ত্ব বেড়ে হয়ে গেল এখানে, বাড়লো, তো এটা হবে P1। ঠিক আছে, প্রোডাক্টের গাঢ়ত্ব। বোঝা যাচ্ছে কিনা? কারণ এ বৃদ্ধি এ হ্রাস পাবে সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তারপর T2 সময়, এখানে ধরলাম T2। T2 সময় কি হলো, আরো হ্রাস পেল। এবার হ্রাসটা হলো এরকম, R2। এটা আমি একটু মুছে লিখি ভালো মতো, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। একটু বড় করে লিখি। তো বন্ধুরা, এরকম করে দেখো, T1 সময়ে P1 এবং T2 সময় P2, এরকম যদি ধরি এবং এটাকে এইভাবে প্লট করলাম আমরা। ঠিক আছে, দেখো R1 এর সঙ্গে এরকম ভাবে প্লট করলাম। আমি এখানে স্কেল ইউজ করছি, দেখো। এক্ষেত্রে একটু বড় বড় নিয়েছি, কারণ যাতে তোমাদের বোঝার সুবিধা হয়।
ঠিক আছে, এটা এরকমভাবে প্লট করলাম। তো এক্ষেত্রে গ্রাফটা কেমন হচ্ছে দেখো, R1 এর ক্ষেত্রে কি হলো, এখানে ছিল, তো এটা একটু উপরে লিখি, তাহলে দেখো গ্রাফটা সুন্দর করে আমরা এইবার মানে গ্রাফটা কিভাবে আসে, আমরা তো শুধুমাত্র জানছিলাম না যে গ্রাফটা এরকম হয় এরকম হয়, কিভাবে আসলো গ্রাফটা সেটা আমি দেখি। দেখো এখন দেখো, এটা রিয়াক্ট্যান্টের এক সময় ছিল যখন জিরো ছিল, T0, তখন এখানে ছিল কিছু গাঢ়ত্ব, তো সেটা গ্রাফটা কিন্তু এইভাবে, তারপরে এইভাবে কমে যাচ্ছে, ঠিক আছে। আর এক্ষেত্রে প্রথমে প্রোডাক্টের গাঢ়ত্ব এরকম হলো, ভালো করে দেখবে, P1 মানে প্রথমে বৃদ্ধি পেল 0 থেকে, এটা 0 সময় P1, তারপর P2, এইভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমরা এবার খেয়াল করবে, কারণ আমরা আগের ভিডিওতে এরকমভাবে গ্রাফ পড়ছিলাম যে এরকম এরকম হয়, এটা হয় বিক্রিয়ক, সরি বিক্রিয়াজাত অর্থাৎ প্রোডাক্টের গ্রাফ, আর এটা বিক্রিয়ক পদার্থের গ্রাফ হয়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু প্রমাণ করা যায় যে কিভাবে গ্রাফটা প্লট করা হয়, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো বিক্রিয়ক পদার্থের গ্রাফ, যেটা রিয়াক্টেন্ট, এটা হলো বিক্রিয়াজাত পদার্থের গ্রাফ, ঠিক আছে। এটা হলো গ্রাফ। তো এইভাবে আমরা বুঝতে পারি যাকে কিভাবে বিক্রিয়া হার, মানে কিভাবে একটি বিক্রিয়া হার আমরা নির্ণয় করি, এবং কেন আমরা বিক্রিয়কের ক্ষেত্রে গ্রাফটা এরকম, বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে গ্রাফটা এরকম করি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এটা আমি মুছে দিলাম এখন, ঠিক আছে। এখন তো আরেকটা জিনিস দেখো, এখন আমি একটা জিনিস দেখাই যে কোনো একটা বিক্রিয়া, যেমন সহগের ক্ষেত্রে ABCD হলো সহগ, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ABCD এগুলো হলো স্টয়কিওমেট্রিক সহগ, ঠিক আছে। BB তৈরি করলো কি CC প্লাস DD, এরকম তৈরি করলো, সেক্ষেত্রে গড় বিক্রিয়া হার কি হবে? সেক্ষেত্রে গড় বিক্রিয়া হার এভারেজ কি হবে? সেক্ষেত্রে হবে একই ব্যাপার, 1/A সহগ দিয়ে ভাগ হবে, গাঢ়ত্বের পরিবর্তন বাই উক্ত সময়ের ব্যবধান, গাঢ়ত্বের পরিবর্তন বাই উক্ত সময়ের ব্যবধান, আর এটা আমি নতুন করে তো আর কিছু বলবো না যে এটা পজিটিভ নেগেটিভ কেন হলো, এটা তোমরা আশা করি বুঝে গেছো, ঠিক আছে। এতদূর ক্লিয়ার? এখন আরেকটা জিনিস বলি, এখন পরের জিনিস যেটা আমাদের আজকের দ্বিতীয় টপিক, যে তাৎক্ষণিক বিক্রিয়া হার কি। তো অ্যাভারেজ রিয়াকশন রেট বিষয়ে তোমাদের হয়তো কোনো আর ত্রুটি থাকবে না, ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এবার হেডিং করি তাৎক্ষণিক বিক্রিয়া হার কি। তাৎক্ষণিক বিক্রিয়া হার, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। তো এর সংজ্ঞা বই অনুযায়ী বলি বুঝিয়ে,
যে কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তে উক্ত বিক্রিয়া কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসের হার বা অন্তর্হিত হওয়ার হার, যেটা গাঢ়ত্বের পরিবর্তন একই ব্যাপার, দেখবে দুইটার মধ্যে মিল, অথবা কোনো বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি বা উৎপন্ন হওয়ার হারকে ওই মুহূর্তে বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার বলে। তো একই ব্যাপার দেখো, ওখানে বললো যে রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক অন্তর্হিত হওয়ার হার এবং প্রোডাক্টের উৎপন্ন হওয়ার হার, এটাকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বিক্রিয়া হার। এটা একই জিনিস। এখন আমি একটি উদাহরণ দিয়ে বলি যে এক্স থেকে একটি উৎপন্ন হলো ওয়াই, এক্স থেকে একটি প্রোডাক্ট ওয়াই উৎপন্ন হলো, এ হলো এক্স হলো বিক্রিয়ক পদার্থ, ওয়াই হলো বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। এখন ধরা যাক যে টি সময় পরে এ ও বি এর গাঢ়ত্ব যথাক্রমে, এ ও বি না, এক্স ও ওয়াই এর গাঢ়ত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই, ঠিক আছে। এটি টি সময় পরে। এখন টি সময়ের ঠিক পরবর্তী ডেল্টা টি সময়ে এ ও বি এর গাঢ়ত্বের পরিবর্তন যথাক্রমে, এটা শুধুমাত্র গাঢ়ত্ব যখন টি সময়। এখন টি সময়ের ঠিক পরবর্তী ডেল্টা টি সময়, এর মানে হলো কি সময়ের পরিবর্তন যে ঘটলো তা অনেক ক্ষুদ্র, ঠিক আছে। সেই পরিবর্তন বলছে যে ডেল্টা এক্স ও গাঢ়ত্বের পরিবর্তন হয় সেই সময় ডেল্টা ওয়াই, ঠিক আছে। এখন আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের সাপেক্ষে টি সময় বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়া হার তাহলে কি হবে? ডেল্টা টি সময় অর্থাৎ টি সময় পরে যে ডেল্টা টি সময় অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের অবকাশ, অর্থাৎ 0.5 সেকেন্ড এরকম হবে, জিরোর থেকে কিছুটা বেশি, ঠিক আছে। টি সময়ে ঠিক পরবর্তী ডেল্টা টি সময়, অর্থাৎ টি সময় এত ছিল, ডেল্টা টি সময় এত, যেটা সময়ের ব্যবধান। এখন বলছে তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার কি হবে? বিক্রিয়া হার কি হবে? এখানে লিমিট বইয়ে দেখবে লেখা আছে, আমি বইয়ের জিনিসটাই, কারণ তোমরা তো বই পড়বে, অন্য জায়গা থেকে তো পড়বে না, তো সেক্ষেত্রে এরকম ভাবে লিখলাম, বইয়ের ভাষায় লিখলাম। কেন বলছে এতদূর তো ক্লিয়ার, এই এই পার্টটা মনে রাখো নেই, তো এতদূর তো ক্লিয়ার যে বিক্রিয়া হার কাকে বলে, এইটুক তোমরা মনে রাখবে, এইটুক মনে রাখবে, ঠিক আছে। এই ডেল্টা টি লিমিট টেন্স টু জিরো, অর্থাৎ লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, অর্থাৎ ডেল্টা টি এর মান জিরোর দিকে যাচ্ছে, অর্থাৎ খুবই ক্ষুদ্র, আমি যেটা বললাম 0.5 সেকেন্ড বা এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনে, ঠিক আছে। এই একইভাবে বিক্রিয়াজাত পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? লিমিট একইভাবে ডেল্টা টি টেন্স টু জিরো, আর এটা যেহেতু প্রোডাক্ট, এ হবে না, এখানে এক্স হবে, আর এখানে হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এটা পজিটিভ হবে, এতটুকুই, আর কিছু নেই। তাহলে আমরা এখানে বইয়ে বলছে যে আরেকটা জিনিস, যে ডেল্টা টি কে পরে ওরা বললো যে যেহেতু এটা ক্ষুদ্র, তো ডেল্টাকে আমরা স্মল ডি দিয়েও লিখতে পারি, ঠিক আছে। ক্যাপিটাল ডেল্টাকে ডি দিয়ে লেখা যায়, অর্থাৎ ডেল্টা অক্ষর দিয়ে লেখা যায়, আর স্মল ডেল্টাকে স্মল ডি দিয়ে লেখা যায়। তো বইয়ে অনেক সময় দেখে মনে হবে যে এরকমভাবে দেওয়া আছে, যে এই জিনিসটাকে যেহেতু ক্ষুদ্র বলছে, ডেল্টা টি টেন্স টু জিরো, এত জিনিসটাকে না লিখে শুধুমাত্র এইভাবে লেখা যায় যে
ডি অফ এক্স বাই ডি অফ টি, ডিডিটি অফ এক্স। ঠিক আছে, এটা নেগেটিভ ইকুয়াল টু ডি অফ ওয়াই বাই ডিটি। ঠিক আছে, ডি ব্যবহার করা হলো। শুধুমাত্র এটুকুই মনে রাখবে, আর কোনো কিছু মনে রাখতে হবে না, যে যেহেতু ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডি লেখা হয়েছে, ডি লেখা হয়েছে ডেল্টা টি অনেক ক্ষুদ্র বলে, এটা মনে রাখবে। ঠিক আছে, ডেল্টা টি অনেক ক্ষুদ্র বলে। ওকে, এটাই হলো তাৎক্ষণিক বিক্রিয়া হার, কিছুই নেই। এখন আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, সম্পূর্ণ মুছে দিচ্ছি। এই জিনিসটা জেনে রাখলে ভালো, যে অনেক সময় কনফিউজিং করবে যে তাৎক্ষণিক বিক্রিয়া হার কি। সবই একই জিনিস, খালি একটু সামান্য জায়গায় পার্থক্য হয়। তো একটা বিক্রিয়া, একটা নাম্বার ওয়ান বিক্রিয়া দেখো, দুটো বিক্রিয়াই করব, দুটি গ্যাসীয় স্টেটে আছে, 2HI গ্যাস। তো এই ক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হার কি হবে? তো তাৎক্ষণিক বিক্রিয়া হার এবার লিখি, একইভাবে লিখতে হবে, শুধুমাত্র ডেল্টার বদলে ডি ইউজ করব, বাস, তাহলেই হয়ে গেল। এটা মনে রাখবে, তাহলে কি হবে, ডি অফ ডিটি ইকুয়াল টু মাইনাস অফ ডি I2 বাই ডিটি ইকুয়াল টু 1/2 ডি অফ HI বাই ডিটি। তোমরা বুঝতে পেরেছো কি না বলবে, ঠিক আছে? 1/2 কেন হলো ওটা তোমরা আগেই জানবে, ঠিক আছে? এতদূর ক্লিয়ার? এখন আরেকটি উদাহরণ দিই। এই রিয়াকশনটা আমি আগেও লিখতে পারি, দেখবে তোমরা, ফলো করবে। তো এক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হার মান দেখবে সমান আসে, খালি শুধুমাত্র ডেল্টার বদলে কি থাকবে, ডি। এন উৎপন্ন করবে, সেক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হার কত হবে? তোমরা একবার পজ করে ট্রাই করো। এটা আমাদের লাস্ট কোশ্চেন ভিডিও, অবশ্যই ট্রাই করো পজ করে। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আমি লিখছি, দেখো, তো মাইনাস অফ, এখানে 2 আছে, তো এটা কি হবে বলো তোমরা? 2 হবে, এবং যেহেতু উল্টে যাবে 1/, হবে ডি অফ N2 বাই ডি অফ টি ইকুয়াল টু -2 ডি অফ, একসাথে বলবে, 2 বাই ডি অফ টি ইকুয়াল টু ডি অফ NO বাই ডি অফ টি। ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। এরপরে আমরা গুরুত্বপূর্ণ টপিক, যেটা বিক্রিয়া হারের একক, এবং পরে ভরক্রিয়ার সূত্র এবং বিক্রিয়া হার একটি টপিক আছে, তারপরে বিক্রিয়া হার সমীকরণ, আরও ইন্টারেস্টিং টপিক থাকবে এখানে, ইন্টারেস্টিং টপিক। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আমাদের, এবং পরে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, যাতে নোটিফিকেশন সহজে চলে আসে। তো আরেকটা জিনিস বলে দিই, যে এখানে একটা জিনিস বইয়ের দেওয়া আছে, যে ইনিশিয়াল রিয়াকশন রেট কাকে বলে। ইনিশিয়াল রিয়াকশন রেট মানে কি? প্রারম্ভিক বিক্রিয়া হার, অর্থাৎ বিক্রিয়া শুরুতে, কোনো বিক্রিয়া শুরুতে, অর্থাৎ কি হবে ইনিশিয়াল রিয়াকশন রেট। একটু বলে দিই, ছোট একটা টপিক।
ভিডিওটি শেষ করার আগে, এটাই লাস্ট টপিক হবে। তো ইনিশিয়াল রিয়াকশন রেট, ইনিশিয়াল রিয়াকশন রেট মানে কি? টি ইকুয়াল টু 0 সময়ে বিক্রিয়াজাত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই, যেটা বলছে গাঢ়ত্বের পরিবর্তন বাই উক্ত সময়ের ব্যবধানের জন্য প্রয়োজনীয় সময়, মানে উক্ত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, অর্থাৎ বিক্রিয়া হারকেই। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি যে টি ইকুয়াল টু 0 সময় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের তাৎক্ষণিক বিক্রিয়া হার বা বিক্রিয়া হার, আমি বিক্রিয়া হার কথাটাও বলবো, সেখানে কোনো ভুল নেই, শুধুমাত্র বোঝার জন্য। যদি পরীক্ষায় আসে লিখতে, তুমি এইটা লিখবে সংজ্ঞা, কিন্তু আমি বোঝানোর জন্য বলবো যে বিক্রিয়া হার সব ক্ষেত্রে একই। তো টি ইকুয়াল টু 0 সময় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের তাৎক্ষণিক বিক্রিয়া হারকে আমরা বলি, কি বলি? ইনিশিয়াল রিয়াকশন রেট বা প্রারম্ভিক বিক্রিয়া হার। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। তো পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো ধন্যবাদ।